সংসার করতে গেলে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো অবলম্বন করলে আমাদের সময় এবং টাকা দুটোই কিন্তু বেঁচে যায়। আজকে তোমাদের সাথে সেরকমই কিছু টিপস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি তোমাদের বন্ধু মিতা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু জল বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরম হতে দিয়েছি, উষ্ণর থেকে একটু বেশি গরম হতে দিয়েছি। ভাবছো কি করব? চলো দেখে নাও আজকের টিপসটা। প্রথম টিপসটা আমি কিসের ওপর দিচ্ছি। প্রথম টিপসটা হচ্ছে গ্যাসের যে বার্নার আছে সেই বার্নারটা আমরা কি করে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করব। দেখতেই পেলে কড়াইটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। উষ্ণ থেকে একটু গরম বেশি করেছি জলটা। এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা। সপ্তাহে অন্তত একদিন তোমরা এই ঘরোয়া পদ্ধতিটা করে দেখো, অবশ্যই কিন্তু উপকার পাবে। এতে কি হবে, গ্যাস বার্নারের যে ছিদ্রগুলো আছে ওগুলো পরিষ্কার থাকবে। এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম ভিনিগার। আগে দিয়েছিলাম বেকিং সোডা, এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 2 চামচের মতো ভিনিগার দিয়েছি। এবার ভিনিগার আর বেকিং সোডা গরম জলের মধ্যে দিয়েছি। এটাকে একটু একটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে দিচ্ছি। আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করে যেতে ভুলো না। এবার দেখো জলের মধ্যে দিয়ে দিলাম বার্নারগুলো। এবার এটাকে রাখবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে এলাম। যেহেতু জলটা গরম সেহেতু আমি একটা ব্রাশের সাহায্যে এই বার্নারটাকে তুলে নিলাম। আমরা যে টুথব্রাশ ইউজ করি সেই টুথব্রাশ নিলেই হবে, যেটা মনে করো ফেলে দিয়েছো, এখন ওটা অপ্রয়োজনীয়, তো সেটা দিয়েই এটা কিন্তু পরিষ্কার করা যেতে পারে। এই দেখো আমি এখানে বেশ ভালো করে এটাকে ঘষে দিচ্ছি। আমি ঘষতে ঘষতে এই যে ফুটোগুলো আছে সেগুলোকে লক্ষ্য করলাম যে সব ফুটোই মোটামুটি ক্লিন রয়েছে। তোমাদের যাদের দেখবে যে বার্নারের ফুটোগুলো ক্লিন নেই, তারা সরু একটা তার নেবে, একদম সরু তার নিয়ে এই ফুটোগুলোর মধ্যে একটু ভেতরে ঢুকিয়ে পরিষ্কার করে নেবে, তাহলেই একদম পরিষ্কার কিন্তু হয়ে যাবে। প্রথমে ব্রাশ দিয়ে এটাকে এইভাবে ডলে নেবে। একটা বার্নার আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আরেকটা বার্নারকে এইভাবে ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। দুটো বার্নারই আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই দেখো জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে একটা শুকনো সুতির কাপড়ের সাহায্যে মুছে দেব। যদি তোমাদের সেই মুহূর্তেই আবার গ্যাস জ্বালাতে হয় তো এরকম ভালো করে মুছে গ্যাস অন করতেই পারো। আর যদি মনে করো যে একটু পরে গ্যাস চালালেও হবে, তাহলে একটু রোদে দিয়ে দেবে, রোদে একটু ভালো করে শুকিয়ে নেবে। আমার মনে হয় রান্না করার পরে, মানে দুপুরে রান্না করার পরে করলেই এটা ভালো হয়। কারণ দেখো এখানে আমি মুছে নিলাম। এবার এটাকে আমি একদম রোদে শুকিয়ে নেব। শুধু যদি সুতির ন্যাকড়া দিয়ে মুছে তাহলে গ্যাসে লাগানো হয় ওভেনে, তাহলে অনেক সময় ভেজা থাকে, তো তাহলে গ্যাসটা ফুল জ্বলতে চায় না। রোদে শুকিয়ে নিলে সেই সম্ভাবনা থাকে না। এবার আসছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমাদের প্রত্যেকের ঘরেই আমরা আটা ময়দা এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আটা ও ময়দার মধ্যে পোকা ধরে গেছে। সেক্ষেত্রে এটার থেকে যদি বাঁচতে হয় তাহলে দুটো তেজপাতা নিয়ে আটা বা ময়দার মধ্যে রেখে দাও। তাহলে দেখবে আটা বা ময়দা কোনোটার মধ্যেই কিন্তু পোকা ধরবে না। আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা এইভাবে আটাও ব্যবহার করতে পারো। এবার আসছি তৃতীয় নম্বর টিপসে। বেগুনে তেল বেশি লাগে এই ভেবে আমরা অনেকেই কিন্তু বেগুন খেতে চাই না, কিন্তু এভাবে যদি ব্যবহার করো বেগুনটাকে, এভাবে যদি ভাজো, তাহলে কিন্তু তেল অনেক কম লাগবে। দেখো প্রথমে আমি
বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, তারপর একটা নাইফের সাহায্যে মাঝখানে এরকম চিড়ে দিচ্ছি। একটা কাচের বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এখানে আমি 4 পিস বেগুন নিয়েছি। এবার বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এই জলের মধ্যে এবার অ্যাড করব কিছুটা লবণ। এরকম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর যদি তোমরা লবণ, হলুদ বা কেউ যদি মশলা দিয়ে বেগুন ভাজো, তাহলে দেখবে বেগুনে কিন্তু তেল অনেক কম টানবে। আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটি তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এরপর আসছি পরবর্তী টিপসে। বিস্কুটের কৌটোতে বিস্কুট রাখলে অনেক সময় দেখা যায় মিয়ে যায়। সেক্ষেত্রে কি করণীয়? আর এরকম অবস্থায় যদি অতিথিরা এসে পড়ে তাহলে তো আর লজ্জার শেষ নেই। তো এখন থেকে আর তোমাদের সেরকম হবে না। বিস্কুটের কৌটোর মধ্যে তোমরা রাখতে পারো কিছুটা চিনি, সেটা দিয়েও হয়। আবার অনেকের সুগার থাকে, বিস্কুটের গায়ে যদি চিনি লেগে যায় তাহলে সেটা সমস্যা। তোমরা পাউরুটি রেখে দিতে পারো, একটা পাউরুটিকে মাঝখান দিয়ে ছিঁড়ে রেখে দাও, দেখবে বিস্কুট একদম মচমচে থাকবে, কখনোই মিয়ে যাবে না। কি আজকের টিপসটা ভালো লাগলো তো? এর পরবর্তী টিপসটা তোমাদের অবশ্যই খুব কাজে লাগবে, যেটা আমিও করেও ভীষণ উপকৃত হয়েছি। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে তেল দিয়ে দেব। বেগুনগুলো যে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে, এবার বেগুনগুলো ভেজে নেব। তাতে তেলটা তোমাদের বললামই অনেক কম লাগবে। তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দিচ্ছি। এখানে আমি বেগুন ভাজছি। প্রত্যেক রান্নাতেই কিন্তু এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে কম করে রান্না করা যায় তাহলে প্রত্যেকটা সবজি খাদ্য গুণ কিন্তু বজায় থাকে। ওইদিকে আমি বেগুন ভাজছি আর পরবর্তী টিপসেও আসছি। এখানে দেখো, বেগুন ভাজছি যখন তখন দাঁড়িয়ে থাকবো, ভাবলাম এখানে যে কৌটোগুলো রয়েছে এখানটা কিরকম বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, তো এগুলোকে তো আমি পরিষ্কার করবই। রান্নার পরে করার কি দরকার, রান্নাটা করতে করতেই এগুলোকে যদি আমি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একসাথে দুটো কাজ হয়ে যাবে, আর এটার জন্য আমার আলাদা করে সময় নষ্ট করতে হবে না। এভাবে মাল্টিটাস্কিং কাজ করে আমাদের কিন্তু সময় অনেকটাই কিন্তু বেঁচে যায়। আর দেখো, ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে, সিমে আমি দিয়ে রেখেছি, আর এদিকে একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে যে কাপড়টা আমি ইউজ করছি সেটা কিন্তু আমি ঘরের যেগুলো ফেলে দেওয়া গেঞ্জি বা সুতির কাপড় থাকে সেগুলোকে আমি ফেলি না, সেগুলোকে আমি এই মোছামুছির কাজে ব্যবহার করি। চিমনি থাকুক বা নাই থাকুক, চিমনি যদি থাকে তাহলে হয়তো একটু কম হয়, আর না থাকলে তো কথাই নেই, তেল চিটে ভাব তো আসেই। তো প্রতিদিন যদি আমরা রান্না করতে করতে এরকম যে কৌটোগুলো আছে সেগুলো যদি এরকম মুছে রাখি তাহলে কিন্তু তেল চিটে ভাবটা অনেকটাই কম হয়। আর আমি যেটা করি, প্রত্যেকটা কৌটো একদিনে ধোয়াধুয়ি করি না, যখন যেটা শেষ হয়ে যাচ্ছে তখন সেটাকে ধুয়ে আবার রিফিল করি। আর এই তো আমার সব কৌটো মোছা হয়ে গেছে। এবার এটার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি, আর মাঝে মাঝে বেগুনটাকে আস্তে আস্তে উল্টে দিয়েছি, ওটাও হচ্ছে, ওটাও ভাজা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। যতটুকুনি তেল দিয়েছিলাম তারপরে আমি একটু তেল দিলাম, কারণ একেবারেই যৎসামান্য দিয়েছিলাম, তারপরে অল্প একটু তেল দিলাম। তোমরা দেখবে সেই তেলটা কিন্তু রয়েই যাবে। আর এইভাবে রান্না করতে করতে আমি কিন্তু শুধু এই কৌটো মুছে নেওয়া বা রান্নাঘরের জিনিস মুছে নেওয়া সেটা নয়, আমি ঘরের ফার্নিচারও কিন্তু এভাবে মুছে নিই। আর অনেক সময় কি হয়, আগের দিন হয়তো কাটাকাটি করা হলো না, মানে সবজি টবজি, একটা রান্না বসিয়ে আবার আরেকটা কি করব সেটা প্ল্যান থাকে মাথায়, সেটাও কিন্তু আমি কেটে নিই। যে সব সময় যে হবে আগের দিন কেটে নিচ্ছি, সব কাটা হয়ে ওঠে না, অনেক সময় অনেক ব্যস্ততা থাকে তো। আর এই দেখো, বেগুন ভাজতে ভাজতে তোমাদের সাথে আরেকটি টিপস শেয়ার করি। এখানে তো বেগুন ভাজা চলছে আর এখানে আমি একটা
প্লেট দিয়ে দিলাম। তোমরা ভাবছো কেন প্লেটটা দিলাম? এই যে আমরা বেগুনটা ভাজছি না, আমরা কি হয়, শুধু বেগুন ভাজা কেন, অন্যান্য যা কিছু আমরা রান্না করি, কি করি, খুন্তিটাকে গ্যাসের পাশে দিয়ে দিই, রাখি। তাতে কি হয়, মানে এই এই জায়গাটায় তেল চিটে হয়ে যায়। এমনিতে তো তেল হয়, কিন্তু এই খুন্তি রাখতে রাখতে কিন্তু অনেকটা তেল হয়, খুব তেল চিটে হয়ে যায়। তো আমরা যদি এরকম একটা ছোট প্লেট রেখে দিই আর খুন্তিটাকে এই প্লেটের ওপর রাখি, তাহলে এই গ্যাসের এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার থাকে, আর রান্না করতেও বলো বেশ ভালো লাগে। তো এবার চলে আসি পরবর্তী টিপসে। রান্নাবান্না তো হলো, তো এবার আমাদের সিঙ্কটা পরিষ্কার করার পালা। আমাদের বাসন মাজা হয়ে গেছে। দেখো সিঙ্কের মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডার যে কত গুণ আমরা সবাই জানি। তো প্রথমেই একটা বেকিং সোডা দিয়ে কিভাবে আমরা গ্যাস বার্নার পরিষ্কার করব সেটা দেখালাম, আর এখন দেখাচ্ছি সিঙ্ক কি করে পরিষ্কার করব। একই রকমভাবে বেকিং সোডা আর দিয়ে দিলাম এখানে ভিনিগার। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, এটা জেনারেলি যাদের সিঙ্কটা খুব বেশি নোংরা হয়েছে তারা দিতে পারো। তো আমার সিঙ্ক অত বেশি কিছু নোংরা হয়নি, আমি যেহেতু প্রতিদিনই পরিষ্কার করি, তো তবুও তোমাদের দেখানোর জন্য দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার এটাকে কিছুক্ষণ রাখবো, এই 10 থেকে 15 মিনিটের মতো রাখবো। তারপর একটা স্কচ ব্রাইট দিয়ে এটাকে বেশ ভালো করে ঘষে দেব। তাহলেই কিন্তু সিঙ্ক একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তবে আমরা যখন রান্না করব, রান্নার পরে যে বাসন আমাদের হবে, সেই বাসনগুলোকে আমরা চেষ্টা করব সঙ্গে সঙ্গে মেজে, এবং যখন বাসন মাজা হয়ে যাবে প্রত্যেকবারই আমি তোমাদের বলবো সিঙ্কটাকে একবার হলেও এমনি যে স্কচ ব্রাইটটা দিয়ে তোমরা বাসন মাজো সেটা দিয়েই হোক, বা অন্য একটা স্কচ ব্রাইট যদি তোমরা ইউজ করো সিঙ্কের জন্য, সেটা দিয়েই একটু সিঙ্কটাকে ঘষে দেওয়া, তাহলে কিন্তু সিঙ্ক একদম ঝকঝকে তকতকে থাকবে। আর দুপুরের রান্না যখন হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম রান্নাটা যখন হয়ে যায়, তখন এভাবে বেকিং সোডা আর হচ্ছে ভিনিগার দিয়ে যদি তোমরা একটু মেজে দাও, তাহলে দেখবে একদম সিঙ্ক নতুনের মতন থাকবে। আদারওয়াইজ এটাও যদি না হয়, ভীম জেল দিয়ে তোমরা যে বাসন মাজো, সেই ভীম জেল দিয়েও তোমরা কিন্তু সিঙ্কটাকে পরিষ্কার করতে পারো। সেক্ষেত্রে যদি তার জালিগুলো আছে, সেই তার জালিগুলো দিয়ে ঘষে দেখবেই বেকিং সোডা, ভিনিগার এটাও লাগবে না। এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সিঙ্কটাকে একদম পরিষ্কার করে নিলাম, একদম চকচকে হয়ে গেছে। তো আজকের এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। সবচেয়ে লাস্ট টিপস, মানে আজকের ভিডিওর লাস্ট টিপস, সেটা হচ্ছে বেসিন। প্রতিদিন আমার মনে হয় স্নান করতে যাওয়ার আগে একটু বেসিনের মধ্যে হারপিক দিয়ে, তারপর যদি বেসিনটাকে একটা ব্রাশ দিয়ে, বা আজকে আমার কাছে ব্রাশটা নেই, মানে ব্রাশটা আমার ভেঙে গেছে, আমি স্কচ ব্রাইট দিয়েই করলাম। তো স্কচ ব্রাইট দিয়ে একটুখানি যদি বেসিনটাকে ঘষে দেওয়া যায়, তাহলে কিন্তু বেসিনটা সব সময় পরিষ্কার থাকে। আর নইলে ওই 7 দিনে 1 দিন করলাম, তাহলে কিন্তু বেসিন নোংরা হয়ে যায়। আর দেখবে আমরা যেখানে মুখ ধুচ্ছি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু একদম দেখতে ভালো লাগে না। আর কখন বেশি অপ্রস্তুত হতে হয় জানো, বাড়িতে যদি কেউ এলো আর বেসিনে যদি মুখ ধুতে গেল, তখন যদি দেখা হয় বেসিনটা একদম মানে দাগ হয়ে রয়েছে, নোংরা। আর আমরা যদি প্রতিদিন স্নানের সময় এভাবে পরিষ্কার করে তারপরে আমরা স্নানে হয়তো ঢুকে পড়লাম, তাহলে কিন্তু প্রতিদিন বেসিনটা ঝকঝকে তকতকে থাকবে। তোমার চিন্তাই থাকবে না কেউ বাড়িতে যদি আসে আমার বেসিনটা অপরিষ্কার রয়েছে, বা কেউ বাড়িতে আসার দরকার হয় না। নিজেরা নিজেদের বেসিনটাকে যদি মুখ ধোয়ার সময় পরিষ্কার দেখি, তাহলে নিজেদেরই তো ভালো লাগে, তাই না? এই দেখো আমি এখন স্নান করতে যাব, তো বেসিনটাকে একদম পরিষ্কার করে নিয়ে তারপর আমি স্নানে যাব। এটা আমি আমার মাসির থেকে শিখেছি। মাসিকে দেখতাম যখন স্নান করতে যেত, স্নানের আগেই একদম বাড়িতে 2-3টে বেসিন ছিল মাসির, তো সেই সমস্তগুলোকে পরিষ্কার করে যেত। তো এই দেখো বেসিনটা আমার পরিষ্কার হয়ে গেছে, তার সঙ্গে কলটাকেও একটুখানি পরিষ্কার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি এরকম একটা মগ নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে আমি একটু চারদিকে
একটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিই, যাতে কোথাও যাতে হারপিক লেগে না থাকে। আর প্রথমত হারপিকটা তোমরা, আমি হাত দিয়েই আজকে পরিষ্কার করলাম, মানে স্কচ ব্রাইট নিয়েছিলাম কিন্তু হারপিকটা হাতে একটু লেগে গিয়েছিল। এক্ষেত্রে তোমরা ব্রাশ ইউজ করো, ছোট ছোট ব্রাশ যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করো। আর যদি ব্রাশ না থাকে হাতে একটু গ্লাভস পরে নিও, কারণ হারপিক যেগুলো এগুলোতে মধ্যে ক্ষারের পরিমাণ অনেক বেশি, তো হাতের ক্ষতি হতে পারে, হাতের স্কিনের ক্ষতি হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।